নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইনভেস্টিগেশনে নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভয়ঙ্কর ব্যাপার, এটা শুধু ভয়ঙ্কর ব্যাপারই না। এবার এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে হাতে নাতে ধরা পড়লো শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব। কিন্তু অতীতের মতো এবারও এই 26 সালেও ঠিক একই ঘটনা ঘটলো, হাতে নাতে ধরা পড়লো শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব। দেখেন আল্লাহর কি খেলা, দুইটা খবর। এটা প্রকৃতি, ওই যে বলে না প্রকৃতির প্রতিশোধ, তাই হচ্ছে। কারণ এরা যে অন্যায় করছে, সত্যিকার অর্থে একটা ভালো সংবাদ, খুশির সংবাদ। কিন্তু এইটা যদি সবার ক্ষেত্রেই ঘটে এবং সবার ক্ষেত্রেই ঘটবে বলে আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে যে এর মধ্যে দেখলাম প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, টেলিগ্রামে প্রশ্নপত্র নাকি 12,000 টাকা করে দিচ্ছে। এরপরে 12,000 টাকা করে বিক্রি করা শুরু হইলো, কোটি কোটি টাকা কামাই নিয়ে চলে গেছে। এই প্রশ্নপত্র ফাঁস কইরা বিরাট অঙ্কের টাকা নিয়ে চলে গেছে। সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে কিছু স্বস্তির খবর দেওয়া হয়েছে, কিছু আশ্বাস দেওয়া হয়েছে। এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি সরকার আপনাদেরকে স্বস্তির খবর শুনিয়েছে। কালবেলাতে একটা সংবাদ প্রকাশ হয়েছে, আমি দেখলাম আর মুচকি মুচকি হাসলাম। এমনটা যে হবে আমরা সেটা আগেই জানতাম, আগে ভেবেছিলাম। কারণ জামাত ইসলামকে গুপ্ত বলে কোনো লাভ হবে না। জামাত ইসলাম যে গুপ্ত ছিল না, এটা এদেশের আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, জমিন সাক্ষী। জামাত ইসলাম রাজপথে সিংহ শাবকের বাচ্চার মতো ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামের নেতৃবৃন্দের একটি চোখের পাতাও লড়েছে। ছাত্রদল বুঝে ওঠার আগেই এক কঠিন পরিস্থিতিতে পড়লো, এক অনিবার্য বাস্তবতার কঠিন পরিস্থিতিতে পড়লো। দর্শক, ছাত্রদল কার্যত ধরা খেয়েছে আর শিবির এনজয় করছে। জামাত ইসলামকে গুপ্ত বলে কোনো লাভ হবে না। জামাত ইসলাম যে গুপ্ত ছিল না, এটা এদেশের আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, জমিন সাক্ষী। জামাত ইসলাম রাজপথে সিংহ শাবকের বাচ্চার মতো ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামের নেতৃবৃন্দের একটি চোখের পাতাও লড়েছে। তারা জালেমের চোখে চোখ রেখে সংগ্রাম করেছে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়সব প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশ জামাত ইসলাম ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে যতক্ষণ পর্যন্ত তাদের চোখের একটি পাতা পর্যন্ত লড়েছে। আজকে সেই জামাত ইসলামকে গুপ্ত বলতেছেন, এই যেন শয়তানেরও অবাক হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ জামাত ইসলাম যত দিন যাবে ততই বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আস্থাভাজনে পরিণত হবে। আর যারা জামাত ইসলামকে গুপ্ত বলবেন, শেখ হাসিনার মতো বেশি বেশি করে রাজাকারের ট্যাবলেট বিক্রি করবেন, আপনারা শেখ হাসিনার মতো আস্থা করে নিক্ষেপ হবেন আগামী দিনে। এই সত্য বলতে গিয়ে আমিও হকার সাইফুল শহীদ হতে রাজি, কিন্তু কোন দালালি আমি করব না, কারো চামচামি করব না। আমার মতো হকার খেতে খাই, সেটে খাই না। অতএব যারা সেটে খায় তারাই সময়ের পরিক্রমায় এক এক সময় মিথ্যা বলি ছাড়ে। আজকে জামাত ইসলামকে কোন মুখে আপনারা গুপ্ত বলেন? যেই জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতারা মৃত্যুকে সরাসরি আলিঙ্গন করেছে, তারা শেখ হাসিনা এবং জালেম সরকারের সাথে আঘাত করে নাই। এটাই হচ্ছে জামাতের অপরাধ। বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের স্মরণকালের সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত একটা দল। সেই জামাত ইসলামকে নিয়ে অনেক তেলবাজ সুশীল সমাজরা এখন রাজাকার বলছেন। জামাতে ইসলাম যে রাজাকার ছিল তার প্রমাণ হয়ে গেছে। দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় আবদ্ধ করা হয়েছিল। তথাকথিত যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চে আমার রাসূলকে কটাক্ষ করা হয়েছিল। নাস্তিক বলাদাররা যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে নেমে ইসলাম এবং কোরআন অবমাননা করেছিল। মিয়া, লজ্জা করে না? আমি বাংলাদেশের সুচিন্তাশীল জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাই এই দুনিয়ায় থাকার জায়গা নয়। সেকুলারবাদী মিথ্যাবাদীদেরকে বয়কট করুন। এই যে আমাদের মিলন সাহেব শিক্ষামন্ত্রী কি কথা দিছিল, কিভাবে ট্রল হইলো, নকল করতে দিবে না। এর মধ্যে দেখলাম প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, টেলিগ্রামে প্রশ্নপত্র নাকি 12,000 টাকা করে দিচ্ছে। এরপরে 12,000 টাকা করে বিক্রি করা শুরু হইলো, কোটি কোটি টাকা কামাই নিয়ে চলে গেছে। পরে শিক্ষামন্ত্রী এসে বলছে এটা গুজব। এটা একটা চ্যানেলে এই নিউজটা হয়ে গেছে। নিউজ হওয়ার পর আবার ওইটা মুইছা ফেলা হয়েছে। এই মুইছা ফেলানোর ব্যাপারটা অনেকেই মনে করতেছে সরকার চাপ দিয়া করাইছে। গুজব না, এটা সত্যি ছিল। টেলিগ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। ভাই ব্রাদার, একটা জিনিস মনে রাখবেন, পচন যদি ধরে সব জায়গায় ধরে। সবাই মাল কামাবেন, দেশের সবাই মাল কামাবেন। এই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত তারা মাল কামাবে না, তাদের পেটের ধান্দা নাই। শেখ হাসিনার আমলে শোনেন নাই একজন ড্রাইভার এই প্রশ্নপত্র বিক্রি করে ঢাকা শহরে 3টা বাড়ি করছিল? ওই লোকগুলা নাই, নতুন লোক আইসা পড়ছে, তো ব্যবসা আগের মতোই চলতেছে। এই প্রশ্নপত্র ফাঁস কইরা বিরাট অঙ্কের টাকা নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বলতেছে এটা গুজব। এই গুজব যারা ছড়াবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু এত বড় একটা চ্যানেলের মধ্যে নিউজ হইলো, সেই নিউজটাও গুজব হয়ে গেল। এটাই ভাই বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে চায় না মানুষ এখন অন্যরকম। তো মাননীয় মন্ত্রী, হ্যাঁ শিক্ষামন্ত্রী, আপনি দেখেন ছেলেপেলেরা আপনাকে নিয়ে প্রচুর ট্রল করতেছে। আপনি কিন্তু এই চাপটা নিতে পারতেছেন না, আপনি অন্যভাবে নিতেছেন। আপনার আচরণে বোঝা যায় আপনি মাইনা নিতেছেন না। হ্যাঁ, মাইনা নেন। এটা নিয়ে রিয়াকশন দিয়েন না। পোলাপান রিয়াকশন দেখ, আপনি রিয়াকশন দিয়েন না। আপনি রিয়াকশন দিলে ওদের রিয়াকশন আরো বাড়তে থাকবে। আপনি পায়া বসবে, অলরেডি পায়া বসছে, তো আপনি আধা পাগল হয়ে যাবে যদি এদিকে খেয়াল দেন। আপনি এদিকে খেয়াল না দিয়া কিভাবে শিক্ষা দীক্ষা ব্যবস্থাটা আরো উন্নতি করা যায় সেদিকে খেয়াল দেন। আর ওই যে প্রশ্নপত্রের ফাঁসের ব্যাপারটা, এটার খোঁজ খবর নেন, তদন্ত করেন। আছে ভাই, এটার ভিতরে সিন্ডিকেট আছে, বহু টাকা কামায় চলে গেছে। যেভাবে তেল থেকে কামাই নিয়ে গেল, এই তেল থেকে, হ্যাঁ ভাই, এই তেল থেকে যে কামাই নিয়ে গেছে কত টাকা, এটা এখন টের পাবেন না। কোনো একদিন হয়তো 5 বছর পর
পর্যায়ে এইসব সাংবাদিকরাই তুলে ধরবে কত হাজার হাজার কোটি টাকা পার করে দিছে, তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। আর সবকিছু বাঘা চোখে দেখেন না, গুপ্ত বলেন আর নির্মূল কইরা দিবেন বলেন, যা কিছু বলেন না কেন, সত্যি কিছুই করতে পারেন না। দেশ ওই আগের অবস্থা নাই। আপনারা যে ক্ষমতায় বলতেছেন এগুলো করতে পারবেন, তার মানে কি আগের সরকার কি নিয়ে করতো? ওনারা পুলিশকে কাজে লাগাইতো, র্যাবকে কাজে লাগাইতো, তাই না, প্রশাসনকে কাজে লাগাইতো। এখন কি সে আবার আগের অবস্থায় ফেরত যেতে চান? এতে কি মানুষের বাহবা পাইবেন না ঘৃণা পাবেন? বুঝা নিয়েন। জাতীয় সংসদে এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। হ্যাঁ, ইন দি সেন্স দ্যাট হাসনাত যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সংসদীয় ইতিহাসে অমর হয়ে থাকবে এবং হাসনাতের এই বক্তব্য নিয়ে রাজনীতি বিশ্লেষক, সাধারণ মানুষ গবেষণা শুরু করেছে এবং সবাই প্রশংসা করছে। বিশেষ করে জামাত শিবিরের লোকজন হাসনাতের এই বক্তব্য শেয়ার করছে এবং হাসনাত আব্দুল্লাহর প্রশংসায় জামাত শিবির পঞ্চমুখ। দর্শক, হাসনাত আব্দুল্লাহকে জামাত শিবির মনে রাখবে। অসাধারণ ঘটনা ঘটিয়েছেন আমাদের স্নেহের প্রিয় হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আপনারা জানেন দেশকে বিএনপি অস্থির করে তুলেছে এবং সবকিছুর গোড়া কিন্তু এক জায়গায়। এই যে ক্যাম্পাসগুলোতে শিবিরের পায়ে পরে হামলা করা, পায়ে পরে মারামারি বাধাতে চাওয়া, থানায় ঢুকে মপ করা, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা শিবির নেতা এবং জামাত ইসলামীকে নির্মূল করার ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এগুলো কিন্তু সব একই সূত্রে গাথা। এগুলো সব উপর থেকে এসেছে, প্রতিবেশী দেশ থেকে বহির্ভিত্তিতে এইসব কাজ করা হচ্ছে। কেন? শিবির কলকাতার সংস্কৃতি, ভারতের চাপিয়ে দেওয়া সংস্কৃতির জন্য সবচেয়ে বড় থ্রেট। বিশেষ করে যুগ যুগ ধরে বাংলাদেশের সোশ্যাল স্পিয়ারে সব জায়গায় ইসলামিক সংস্কৃতির নামগন্ধ যেখানে ছিল না, শিবির সেগুলো ইন্ট্রোডিউস করেছে জুলাই বিপ্লবের ফলে। এটা সহ্য হচ্ছে না। জামাত হয়তো ক্ষমতা নাই, কিন্তু বাংলাদেশের কালচার কেমন যেন একটা জামাত শিবির ভাব আছে। তো এই যে জামাত শিবিরকে নির্মূল করার চেষ্টা, ক্যাম্পাস দখল করার চেষ্টা, এগুলোর বিরুদ্ধে জামাত প্রতিবাদ করেছে, কিন্তু সবচাইতে জোরালো এবং আলোচিত প্রতিবাদ এবং যেগুলো জামাত শিবিরের কাছেও আলাদা তাৎপর্য বহন করে, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর সংসদের বক্তব্য। হাসনাত আব্দুল্লাহ মাননীয় স্পিকারকে স্পষ্ট করে বলেছেন, আমরা সেই যুগে আর ফিরে যেতে চাই না যেখানে নির্মূল করা ঘোষণা দিবে। মানে জামাত ইসলামীকে নির্মূল করার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচা যেভাবে নাকানি চুবানি খেয়েছেন, মান সম্মান যদি থাকে, লজ্জা থাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্য প্রত্যাহার করে দিবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ডিসেন্ট পলিটিশিয়ান হিসেবে আমরা জানতাম, আমাদের দেখলে স্নেহ করেন, কিন্তু এগুলো কি? দর্শক, হাসনাত আব্দুল্লাহ এক কথায় ধুয়ে দিয়েছেন, বাংলা ওয়াশ করেছেন। শুধু এটা না, এই যে বাচ্চা ছেলেদের পুলিশ ধরে নিয়ে যায়, মানে কোনো এমপি মন্ত্রী সমালোচনা করলেই, ফেসবুকে কিছু লিখলেই তারা তাদের লেসপেন্সারদের মাধ্যমে মামলা করিয়ে জেলে নিয়ে যায়। এই যে সংস্কৃতি শুরু হয়েছে, হাসিনার আমলে সংস্কৃতি শুরু হয়েছে, ফেসবুকে কিছু লিখলেই জেলে নিয়ে যায়। এর বিরুদ্ধে হাসনাত যেভাবে জড়ো প্রতিবাদ করেছে এবং তার প্রতিবাদ যতটা সাড়া জাগিয়েছে, অন্য কোনো প্রতিবাদ এত সাড়া জাগায়নি। দর্শক, এক কথায় হাসনাত যে বক্তব্য দিয়েছে, আমি আসছি, এটা সংসদের বক্তব্যে সোফার আমিরের জামাত সহ যত নেতা যত বক্তব্য দিয়েছেন, তার মধ্যে তার বক্তব্য ছিল অসাধারণ এবং এটা সত্যি প্রশংসার যোগ্য। সবাই মনে রাখবে, মনে রাখার মতো, গবেষণা করার মতো। আবারও ভয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। দেখেন, এরকম বক্তব্য আরো অনেকে দিতে পারেন, কিন্তু হাসনাত বললে যেরকম শুধু সংসদের মধ্যে না, পুরো বাংলাদেশে একটা নাড়াচাড়া শুরু হয়ে যায়, এটার একটা আলাদা তাৎপর্য আছে। সংসদের বক্তব্য সংসদে থাকলে, অথবা দেখেন একটা বিষয়, সংসদে আমরাও গিয়েছি, সেখানে গ্যালারিতে বসে দীর্ঘ আলোচনা শুনেছি। এখন কেউ বক্তব্য দেওয়ার সময় কেউ মোবাইল টিপে, পাশে যে আছে তার সাথে সাইড টকিং করে, অথবা তার নিজের কাছে যে ফাইল টেল এগুলো দেখে, কেউ অন্যমনস্ক থাকে, কাছ থেকে দেখেছি। কিন্তু কোনো কোনো বক্তা আছে, সে বক্তব্য দিতে গেলে সবাই হা করে তাকিয়ে থাকে। হাসনাত আব্দুল্লাহ ইজ ওয়ান অফ দেম। হাসনাত যদি বক্তব্য দিতে দাঁড়ান, পুরো সংসদ তার দিকে হা করে তাকিয়ে থাকে, স্পিকার আই কন্টাক্ট রাখার চেষ্টা করে। অতএব হাসনাতের বক্তব্যের একটা আলাদা তাৎপর্য আছে, আলাদা একটা তাসির আছে। বড় নেতাদের অনেকেই এরকম বক্তব্য দিতে পারেন নাই, যেটা হাসনাত আব্দুল্লাহ দিয়েছে। এই জন্যই যে হাসনাত আব্দুল্লাহ এনসিপি করেন আর যাই করেন না করো, এই জাতির জন্য হাসনাতকে দরকার আছে এবং হাসনাতরাই আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করবেন। হাসনাত যেরকম সিনার টান করে দাঁড়িয়ে হাসিনার পতন ঘটিয়েছে, এরকম তারিখিও যে ফেসিবাদ আমাদের সামনে এসেছে, এটাও হাসনাত আব্দুল্লাহ সিনার টান করে দাঁড়িয়ে প্রতিহত করবেন সংসদে এবং সংসদের বাইরে। এবং হাসনাত আব্দুল্লাহরা এরকম যাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা টামলা হয়, হাসিনা স্টাইলে মামলা হয় ফেসবুকে লেখার অভিযোগে, তাদেরকে হাসনাতদের প্রতিবাদের মাধ্যমে ছাড়িয়ে আনা হবে এবং এটা করতে পারবে আমরা বিশ্বাস করি। লজ্জায় করে হলেও বিএনপিরা করবে। হাসনাতরা লজ্জা দিতে পারেন, বিব্রত করতে পারেন। অবশেষে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম আমাদের মতো করে কথা বলছে। কালবেলাতে একটা সংবাদ প্রকাশ হয়েছে, আমি দেখলাম আর মুচকি মুচকি হাসলাম। এমনটা যে হবে আমরা সেটা আগেই জানতাম, আগেই ভেবেছিলাম, কারণ পরিবেশ, পরিস্থিতি, সামগ্রিক প্রেক্ষাপট সবকিছু বিচার বিবেচনার মধ্য দিয়ে এইটুক আমরা বুঝে গেছিলাম বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। কালবেলা লিখেছে, জুনের 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। আমি যখন ভিডিও বানাচ্ছি তখন এপ্রিলের 26 তারিখ, আর ঠিক 4 দিন পর মে মাস, মের পর জুন, অর্থাৎ হাতে আছে 1 মাস। 1 মাস পর বাংলাদেশের প্রায়
4 কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে। তারেক রহমান যথেষ্ট আতঙ্কের মধ্যে আছেন, যে কোনো সময় তার উপরেও জঙ্গি হামলা হতে পারে, এবং তিনি যে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এবং তিনি যে কোনো কিছু সামাল দিয়ে উঠতে পারছেন না, এটা তিনি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন। তার মন্ত্রী পরিষদ, তার সংসদের সকল এমপি, তিনি, তার পরিবার, তার যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তাকে যারা পরিচালনা করেন, লন্ডন ভিত্তিক একটা গ্রুপ আছে, তারা বুঝে গেছে যে পৃথিবীর কোনো স্থান থেকেই তেমন একটা সহায়তা পাবে না। IMF ঋণ দেবে না, বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে $2 বিলিয়ন মার্কিন সমমূল্যের অর্থ সহায়তা চেয়েছিল, সেটাও পায়নি। এর মধ্যে আবার ইউনুসের করে যাওয়া মার্কিন বাণিজ্য চুক্তি, সেটার বাস্তবায়ন করবার জন্য এ মাসের শেষের দিকেই 14টা বোয়িং বিমান কিনতে হবে। সবকিছু মিলিয়ে তারেক রহমান বুঝে গেছে এই রাষ্ট্র পরিচালনা করা তার পক্ষে সম্ভব না। এটা সত্যি কথা। দুর্ভিক্ষ আসন্ন, আমাদের মুখের কথা না, এটা আপনাদের গণমাধ্যম, আপনাদের প্রিয় গণমাধ্যম কালবেলা বলতেছে বাংলাদেশে আগামী জুন মাসে প্রায় 4.5 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে, যেটা স্পষ্ট ইঙ্গিত দেয়, স্পষ্ট বার্তা দেয় বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসন্ন। সুতরাং সিদ্ধান্ত আপনাদের, দেশ আপনাদের, যা করার ইচ্ছা আপনারাই করেন, আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো। আপনাদের যে অনেক শক্তিশালী সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, নিশ্চিহ্ন করে দিছিল, নির্মূল কি করতে পারছে? তাদের বুদ্ধি, কৌশল, মেধা, অবশ্যই সবার আগে আল্লাহর রহমত, এটার কাছে সে ব্যর্থ হয়ে গেছে এবং সে নিজেই নির্মূল হয়ে গেছে। আমি জানি না আপনি কেন এই কথাগুলো বললেন, হয়তো এমনও হতে পারে বয়সের ভারে মানুষ অনেক কিছু বুঝে উঠতে পারে না, মুখ ফেসে কথাগুলো বের হয়ে যায়, সেটাও হতে পারে, বোঝার ভুল হতে পারে। এরকম কথা আমার মনে হয় না বলাটাই ভালো। কাউকে কেউ নির্মূল করতে পারে না আল্লাহ ছাড়া, আর আপনারা তো কিছুই না আওয়ামী লীগের কাছে, তারাই তো পারে না। দেখেন এই জামায়াত ইসলামের 2 জন এমপি নিয়েও কিন্তু তারা সংসদে গেছিল, সেই 2 জনের সম্বন্ধে আজও কেউ বলতে পারবে না 1 টাকা দুর্নীতি তাদের নামে আছে, এদের নামে কেউ বের করতে পারেন না কিন্তু, ঠিক আছে? তাদেরকে নিয়ে কিন্তু আপনারা সরকারও গঠন করছেন, আপনারা ভালো করেই জানেন তাদের সম্পর্কে, তাদের কর্মস্থান কোথায়, তাদের কি কি আছে না আছে, তারা তাদের নেটওয়ার্ক আপনারাই নিজে বুকে হাত দিয়ে বলেন তো। যারা বিএনপি করেন, এইসব নেতা কর্মীরা আছেন, এমপি মন্ত্রী আছেন, জামায়াতের প্রতিষ্ঠানের কাছে আপনার একটা শিশু বাচ্চা, কিছুই না আপনারা। তাদের একজন কর্মীতে তারা কিভাবে পালে, তাও ভিআইপি ভাবে পালে, তারা ছেড়ে দেয় না। তাদের একজন কর্মী, সাধারণ একজন কর্মী হয়ে জেলখানায় যায়, নেতা হয়ে বের হয়ে আসে, কারণ তারা জেলখানায় পর্যন্ত তাদেরকে ভিআইপি ভাবে রাখে। এবং তাদের যে ফ্যামিলি দেশে থাকে, বাইরে থাকে, জেলখানার বাইরে ফ্যামিলি রাখে, সেই ফ্যামিলিকে তারা সম্পূর্ণ খরচ বহন করে। এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি এটা কোনো একটা কথা মিথ্যে বা বানিয়ে বলতেছি না। নিশ্চয়ই আমার এই ভিডিওগুলো জামায়াতের নেতাকর্মীরাও দেখে, তারা বেশিরভাগ দেখে, তারা বলবে কমেন্টসে আমি মিথ্যে বলছি কিনা। এত সহজ না স্যার এদেরকে নির্মূল করা, এত সহজ না স্যার। যত নির্মূল করতে চাইবেন অত তারা মাথা ঝাড়া দিয়ে উঠবে, কারণ এদের মেধা, শক্তি, এদের বুদ্ধিমত্তার কাছে এবং সবার আগে আল্লাহর রহমত, এর কাছে আপনারা চুনুপুটি স্যার, চুনুপুটি স্যার, এদের কাছে আপনারা কিছুই না। চ্যালেঞ্জ করে বললাম আজকে আমি রেহানা, ওপেন চ্যালেঞ্জ করে বললাম, কখনো পারবেন না জামায়াত ইসলাম শিবিরদেরকে আপনারা নির্মূল কখনো করতে পারবেন না। যেই চাইবেন নির্মূল করতে সেই নির্মূল হয়ে যাবেন। এটা আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম। কেন চ্যালেঞ্জ করলাম জানেন? এদের নীতি নৈতিকতা আমি জানি, এদের গোড়া জানি, এরা কিভাবে, এদের শিকড় সম্বন্ধে আমি জানি, এরা কি রকমের। এত সহজে পারবেন না, সবার আগে দেখতে আল্লাহর রহমত আছে, এই জন্যই পারবেন না। তো স্যার হয়তো আপনার বয়স হয়ে গেছে, অনেক কথাবার্তা একটু মুখ ফিসকে বের হয়ে যায়, আশা করি এরকম কথাবার্তা বলবেন না, এতে কিন্তু অরাজকতা সৃষ্টি হবে স্যার। যেমন দেখেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন এই গুপ্ত কথাতে না বলতো, সবার আগে বাংলাদেশে এসেই উনি বললো 300 ফিটে, আবার বললো গত 4-5 দিন আগে বগুড়ায় উনি এই কথাটা বললো যে গুপ্ত। আজকে যদি এটা না বলতো তাহলে কিন্তু এই কথাগুলো হতো না। দেখেন আজকে এই গুপ্ত এবং আপনাদেরকে নিয়ে যে একটা শুরু হয়েছে, আপনারা তাদেরকে কি বলেন, তারা কি বলে শুনুন। আমি আপনাদেরকে বলে আদু ভাই, চান্দাবাজ, স্ট্যান্ডারবাজ, তারপরে মনে করেন এমন কোনো কিছু নাই, আমি এগুলো মুখে আনতেও চাই না। হ্যাঁ, এগুলো আপনাদেরকে তারা বলে, ঠিক আছে? এই জামাত শিবির আপনাদেরকে বলে চাই না। আবার আপনারা তাদেরকে বলেন যে গুপ্ত, তাদেরকে আপনারা বলেন যে কি বলেন, এদেরকে অনেক বট বাহিনী, ঠিক আছে, রাজাকার, এই যে কথাগুলো। এক রাজাকার দেখেন, এক রাজাকার কথা বলা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের একজন প্রধানমন্ত্রী চলে গেল, ঠিক আছে? আবার শুরু হয়ে গেল গুপ্ত। কেন যেন ভয় হয় স্যার, কেন যেন আমার ভয় হয় যে আবার এই গুপ্ত দিয়ে আবার কোনো ওরকম কিছু যেন না হয়। আমি সেটা আশা করি না, আমি দোয়া করি সেটা যেন না হয়, যে আবার এই গুপ্ত আবার যেন ওই যে যখন বলছে তুমি কি আমি কি রাজাকার, আবার যেন সাধারণ জনগণ রাস্তায় বের হয়ে এরকম কোনো গণঅভ্যুত্থান যেন আবার না হয় যে তারা আবার সবাই বলে তুমি কি আমি কি গুপ্ত। স্যার এটা আপনারা বরাবর মতন সিচুয়েশন তৈরি করিয়েন না প্লিজ স্যার, এটা করবেন না।